তবে পরিস্থিতি যা ধরছে আরো ডাউন হয়ে যাবে। বিএনপি একের পর এক এমন চমলক্ষ টাইপের কথাবার্তা বলছে, পাপ ডাকাইয়ে আদায় করে নেব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আসলে এত সহজ কাজ না, কারণ কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। গরিবের টাকা হক মেরে দিয়ে কি বলে সে বড় লোক হয়েছে, লোভী, গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, সেখানে কি জাদু আছে, কি মধু আছে। এই বৈঠকটা ঘিরে আপনার নরেন্দ্র মোদীর যেই প্রথম কথাটা ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে। ভারতের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরাজয় কি আবারও ঘটলো? শেষমেশ নরেন্দ্র মোদী কিন্তু সেই অস্ত্র বেছে নিয়েছেন, বাংলাদেশের হাতে অস্ত্রটি তুলে দিতে চাননি। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটার ইন্ট্রো এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে কিছু ইন্ট্রো ভিডিও দেখিয়েছি, কিছু শিরোনাম আপনাদেরকে দেখানো হয়েছে। সেই শিরোনামের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ভিডিওটা আলোচনা করা হবে এবং কিছু প্রতিবেদন দেখানো হবে, যে প্রতিবেদনগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা কি এবং যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে সমস্ত কথা হচ্ছে, যে সমস্ত গুজব হচ্ছে, আসলে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনারা জানতে পারবেন। আপডেট কিছু তথ্য আপনাদেরকে দেবো আজকের এই ভিডিওটিতে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু একটু না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটির মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়া হয়েছে। সো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব। বুঝলাম না শফিক ভাই, এটা তো কেমন জানি একটা মস্করা হয়ে গেল। 2 দিন আগে আমরা প্রশংসা করলাম, দেখেন আমি কিন্তু আকণ্ঠ প্রশংসা করি, আমার পছন্দের ব্যক্তি হোক অপছন্দের হোক, যখন ভালো কাজ করেন আমি প্রশংসা করার পক্ষে, আর যখন খারাপ কাজ করেন আমি সমালোচনা করার পক্ষে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাস গড়তে যাচ্ছিলেন, যে কাজটা শেখ হাসিনা পারে না, আমরা ভাবছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করবেন, কারণ বিমস্টেকের সেই সম্মেলনে আমরা যখন দেখলাম মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের একজন হাই প্রোফাইল ক্যারেক্টার ডক্টর খলিলুর রহমান যখন বললেন যে 1,80,000 রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত নেওয়া হবে, বাঙালি খুশি, রোহিঙ্গারা মিলাদ পড়াচ্ছে, ঘরে ঘরে তাবারুক খাওয়াচ্ছে যে এবার আমরা ঘরে যাব। কিন্তু প্রেস সচিব শফিক ভাই যে কথা বললেন, রোহিঙ্গাদেরও মন খারাপ, আর আমাদের কাছে মনে হইল যে তিনি মাঝে মাঝে চুপ থাকা ভালো। অবশ্য সঠিকটা আমরা জানতে চাই, ঘটনা কি? রোহিঙ্গারা যাবে আইসো খাইতে কবে? যেই মাসে শুক্রবার নাই। হোয়াট? ইয়েস, যেই মাসে শুক্রবার নাই, লিপিয়ার হইতে পারে। মানে আমরা যখন রোহিঙ্গাদের প্রত্যাবরণ ইস্যুতে আনন্দিত, ভাবলাম যে না, খুব কাজের কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর প্রেস সচিব এসে বলতেছে যে আগামী বছরেও, কত চলতেছে এখন 2025, মানে 2026-এও রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তাহলে ক্রেডিট কারে দিলাম? 25-এ তো যাবেই না, 26-এ যাবে কিনা তাও নাকি নিশ্চিত না। তাইলে কবে? 25 তো ভাই নির্বাচনী হয়ে যাবে, আর না দিলে 26-এ দিবে জুনে। তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবরণ ইস্যু যেটা, মানে তাদেরকে দেশে ফেরানোর ইস্যু, তাহলে কখন? তাহলে আমরা যে নিউজ দেখলাম প্রথম দিন, যে একদম আমি তো মনে করছি যে 2-4 মাসের মধ্যেই ইনশাআল্লাহ রোহিঙ্গারা তাদের গৃহে প্রবেশ করবে। এখন আমাদের প্রেস উপদেষ্টা শফিক ভাই মস্করা করলেন নাকি মজা নিলেন নাকি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। তিনি বলছেন যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গতকাল নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া, সম্ভবত বাঙালি জাতি খুব বেশি আমরা উৎসব করতেছি, তো চিন্তা করতেছে এই যে উৎসব বাঙালি জাতি 2 দিন আগে করতেছে, 3 দিন পরে তো বেম্বু দেওয়া শুরু করবে, আগে থেকে ব্যাপারটা ক্লিয়ার করে দেই যে একটু প্যাচ আছে। প্যাচটা কি? বার্মিজ সামরিক জান্তাকে খুশি করার জন্য তিনি শেখ হাসিনার একটা বক্তব্য নিয়ে আসছে যে মাদার অফ হিউম্যানিটির ঘনিষ্ঠ চাটুকার কিছু কূটনীতিক রোহিঙ্গাদের জন্য এটি নাম করেছিলেন। আচ্ছা, জোরপূর্বক বাস্তুচ্যুত, আচ্ছা বুঝলাম। তো তার আগে শেখ হাসিনার একটু ধুইছে, এটা ধুইতে হয়, বাংলাদেশের রাজনৈতিক কালচার, নাহলে জমে না, মানে জৈমা দই হয় না। তারপর বলছেন যে আমাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা, আচ্ছা ভাই বিশেষ। তো ফাইনালি লম্বা চূড়া শেখ হাসিনার গালাগালি, শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার বা পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গোষ্ঠী উদ্ধারের পরে তিনি বলছেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবু আমাদের চাপ সৃষ্টি করে যেতে হবে যেন তারা স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গাদের ফিরে নেয়। খাজুর খাবেন ততদিন আপনি শফিক ভাই, ততদিন আপনি বাইসা থাকবেন কিনা, এটাই তো কথা না, অন্য মৃত্যু না ভাই। আজকে আসি তো কালকে নাই,
আজকে বললে কালকে 2 দিন। আপনারা গণমাধ্যমে একটা বক্তব্য দেওয়ার আগে যে রোহিঙ্গা 1,80,000 ফেরত যাবে 5 বছর পরে, মানে যাইলেও যাইতে পারে, হেডিংটা এরকম হওয়া দরকার ছিল। আমরা তো একদম ডক্টর ইউনূস রে দিছি কি ইচ্ছে মতো প্রশংসা দিছি, কিন্তু এখন আপনি এসে চট করে কি দিলেন, রোহিঙ্গা ইস্যুতে আপনিই বললেন, আবার পাবলিকের বেশি খুশি দেখে কি বক্তব্য নাড়লেন নাকি বুঝলাম না। তাহলে আপনি যে কথা বলতেছেন আমার তো মনে হয় যে 25 গেল, 26 গেল, 27ও যাবে কিনা আবার আমার সন্দেহ। তাহলে যেই সরকার যখন ক্ষমতা থাকবে সেই সরকারের সময় যাবে, ক্রেডিট তাইলে ওই সরকারকে দিতে হবে। মানে আমরা ভাবছিলাম যে চীন থেকে হয়তো কোন একটা সেটআপমেন্ট হয়ে আসছে, ডক্টর ইউনূস যেহেতু গেছে, নিশ্চয়ই চীন, মিয়ানমারের বাবা, পরিদাদাও তারা, তো হয়তো বা একটা ইস্যু এখানে তৈরি হচ্ছে। সবাই আমরা খুশি ছিলাম, মজার সময় হাইজ্ঞা দিল, আমাদের কুমিল্লার ভাষায় কয় আর কি। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের সাথে আর ভারতের নরেন্দ্র মোদীর ফাইনাল সেই আপনার বৈঠকটা তাহলে অরিজিনালি আজকে হয়েই গেল। এই দুজনের যে বৈঠকটা, এই বৈঠকটা ঘিরে আপনার নরেন্দ্র মোদীর যেই প্রথম কথাটা ছিল, আমি ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা, মানে মিথ্যা কেস মামলা, যত কেস মামলা দায়ের করা হয়েছে, সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। বুঝে নরেন্দ্র মোদী কি শর্ত দিছে। নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায় এবং সেই আপনার মিটিংকে ঘিরে বা সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গেও অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী। সেখানে সবচেয়ে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে। তবে এইটার প্রসঙ্গে আপনার ডোনাল্ড ট্রাম্প কি বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ড ওভার করলাম ভারতের নরেন্দ্র মোদীকে। কল্পনা করতে পারেন? ঠিক সেই কারণেই বা সেই জোরটা নিয়েই আপনার ভারতের নরেন্দ্র মোদী যখন নাকি আমাদের বাংলাদেশের সরকার আপনার প্রফেসর ডক্টর ইউনূস তিনি একটা মিটিং করার জন্য, একটা বৈঠক করার জন্য তিনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিংবা তাদের যে কমিটিটা আছে এই ধরনের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কিংবা আজকে এসে তারা সাকসেস হয়েছে। ঠিক সেইটারই আপনার ফয়দার উঠলো আপনার ভারতের নরেন্দ্র মোদী। তবে আমি মনে করি যে ওই যে একটা কথা আছে না যে সুযোগ বুঝে কূপ মারা, আমার মনে হয় নরেন্দ্র মোদী সেই কাজটাই করলো, যে যেখানে আমাদের বাংলাদেশের সরকার তিনি নিজের সাইডা নরেন্দ্র মোদীর সাথে বসে যাচ্ছে, ঠিক সেই সুযোগটা কেন মিস করবো? দিয়ে দেই, শর্তগুলা দিয়ে দেই, তাই না? এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বা বাঙালিত্বর এবং যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি এবং এই রাজাকার পাকিস্তানি আল বদর আল শামসদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে চাই, এটা আমাদের সবার জন্য অত্যন্ত বড় একটা খুশি সংবাদ, এটা আমরা মনে করি। ঠিক এই মুহূর্তে এসে আপনার নরেন্দ্র মোদী আর প্রফেসর ডক্টর ইউনূসের এত বড় একটা বৈঠক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বৈঠককে ঘিরে কিভাবে আপনার শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচনে ফেরানো যায় সেই প্রসঙ্গে এত বড় তথ্য বা এই কথাগুলো তুলে ধরে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আওয়ামী লীগের জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে তার উল্টো দিকে ডক্টর ইউনূস কি বলে? ডক্টর ইউনূসের বক্তব্য হচ্ছে, আমি আজ থেকে আরো 2 মাস আগে যখন বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে আমি কিন্তু সেই কথা বলছিলাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তবে আমাদের সরকারের পক্ষ থেকে আহলান সালারকে মানে তিনি ওয়েলকাম জানাবে, কিন্তু আইনত কোনো জটিলতা থাকবে না। এখন আগামী নির্বাচনে বাংলাদেশের সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা একান্ত আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার। এটা বাস্তব যে আপনার ডক্টর ইউনূস বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য রাখছিলেন। তবে এটা এখন কনফার্ম হয়ে গেল যে শেখ হাসিনার এগেনস্টে আপনার যে সমস্ত মামলা মোকদ্দমা ছিল, মানে গাইবি বা তার নেতাকর্মীদের উপরে সমস্ত কিছু তদন্ত করা হবে একটু ভালোভাবে, যে আদেও তারা এই মামলার সাথে জড়িত ছিল কিনা এটা তদন্ত করে দেখা হবে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল কিংবা তাদেরকেও শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, ডক্টর ইউনূস এই কথাও বলে। শুধু এটাই না, ভারতের নরেন্দ্র মোদী তিনি আরো জানান যে বাংলাদেশ আর ভারতে যারা নাকি বা আপনাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত হংকার দেওয়া হয় সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কারণ তারা তাদের এই বয়সটা হয় নাই, তাদের ভিতরে ওই ম্যাচুরিটিটা আসে নাই। এটা ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য। এখন ডক্টর ইউনূস তিনি আরো বলছে যে ভারত বাংলাদেশ সুসম্পর্ক যাতে বজায় থাকে সেই দিকেই তাদের লক্ষ্য এবং সেই দিকেই তাদের এগিয়ে যেতে হবে। কারণ কোন দেশ আসলে আরেকটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে আর আরেকটা দেশের সাথে যুদ্ধ কিংবা শত্রুতা বাজায় রাখবে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা আপনার কি বলে একটা দেশের জন্য দুঃখজনক একটা ঘটনা, তাই না? তো
সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশের সাথে সব মানে কোনোভাবেই ভাই শত্রুতা করে আমরা থাকতে পারবো না, বা তারাও থাকতে পারবে না, ভারত থাকতে পারবে না, আমরা থাকতে পারবো না। কারণ দুই দেশই হচ্ছে পাশাপাশি একটা দেশ, বর্ডার আমাদের এভাবে চিপকা লাগানো ভাই চারদিক দিয়ে, এটা বুঝতে হবে আপনাকে। তবে যাই হোক, যে আগামী নির্বাচনে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই, আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেছে এটা মোটামুটি কনফার্ম 100%। শুধু এটাই না, আপনার এই যে ভারত মাঝে মাঝে পানি টানি ছাইড়া দেয়, তাই না, ফারাক্কার বাঁধের পানি, তারপর চিকেন নেক নিয়ে, মানে এইগুলো নিয়েও অনেক আলাপ আলোচনা হয়। তবে এই ফারাক্কার বাঁধ নিয়ে নতুন আরেকটা চুক্তি মেবি হতে পারে, যে পানি ছাড়ার বিষয় নিয়ে, মানে ভারত যখন মন চায় আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দেয়, ফারাক্কার বাঁধ পানি ছেড়ে দিয়ে কিন্তু হাজার হাজার বাড়িঘর কিন্তু লোকসান হয়ে যায়। সেই কাজটা যাতে না করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখবে ডক্টর ইউনূস। তবে আশা করি এই বৈঠকটার মাধ্যমে আর যাই হোক পাকিস্তানিদের বিন্দু পরিমাণ কোনো ফায়দা হচ্ছে না। দাদাগিরি থাকে। বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি এখন কে? ডোনাল্ড ট্রাম্প। তার আদেশও অনেক সময় আটকে যায়, সেটা আপনারা জানেন। আদালতে আটকে যায়, সিনেটে আটকে যায়, জাতিসংঘে আটকে যায়। এখন আমাদের জনপ্রিয় ইউটিউবার পিনাকিরা অভিযোগ করছেন এবং করেই যাচ্ছেন দিনরাত যে সেনাপ্রধান ভারতের কথায় উদ্বোস করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান যদি ভারতের কথায় উদ্বোস করেই থাকে তাহলে ভারত নিশ্চয় বলেনি হাসিনাকে উৎখাত করতে হবে। এখন কার কথায় উৎখাত হলেন শেখ হাসিনা? ধরলাম অভ্যন্তরীণ ষড়যন্ত্রে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, কিন্তু হাসিনার তো এখন ফেরা দরকার। এখন হাসিনাকে বসে বসে খাওয়ানো তো ভারতের কোনো লাভ নেই। তো এখন স্বাভাবিকভাবে ভারত কি চাইবে? মানে শেখ হাসিনা তার জায়গায় ফেরত যান। এখন সেনাপ্রধান কি এই ফেরত যাওয়ার কথা তিনি শুনছেন? আমরা কয়েকদিন আগেও দেখেছি যে ভারতীয় সেনাপ্রধান দাবি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ আছে তার, এবং দুই দেশের সম্পর্ক ভালো, দুই সেনাবাহিনীর সম্পর্ক খুবই ভালো। এখন সম্পর্ক ভালো মানে এই না মানে তাদের কথায় তিনি উঠবস করবেন, তার কথা শুনবেন অন্ধভাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তবে যতটুকু জানা যায়, ভারত চায় যে সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সম্পর্ক দৃঢ় থাকুক, এবং এটা কেন চায় তার পর্যালোচনা বিভিন্নভাবে হতে পারে। ভারত হয়তো চুপ্পুকে দিয়ে কিস্তি মাফ করতে চায়, কিন্তু সেনাবাহিনীও পড়েছে একটা বিপাকে। মানে আওয়ামী লীগ সরিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এখন সেই শূন্যতা কাভার করবে কি? কারা? এখন দেখা যায় ক্ষমতার স্বপ্নে বিভোর হচ্ছে বিএনপি, তারাই ক্ষমতার বেশি দাবিদার, তাদের ভোট ব্যাংক বড়, কিন্তু তাদের নেতা তারেক রহমানের প্রতি অনেক সেনা কর্মকর্তার আক্রোশ হয়েছে, সেটা আমরা জানি। এবং শোনা যাচ্ছে তিনি যে দেশে ফিরছেন না, এটা একটা অন্যতম কারণ। এখন সেনাবাহিনী করেছে অনেকটা বিপাকে, যে আওয়ামী লীগকে বাদ দিয়েছে তারা, এখন বিএনপিকেও পছন্দ করছে না। তো এখন ক্ষমতায় আসবে কি? তৃতীয় শক্তি নাই, জামাত, ছাত্র, তাদের তো ভোট নাই সেরকম। এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী অনেকটা বেকায়দায় পড়েছে। এখন শোনা যাচ্ছে যে ভারত চাচ্ছে যে ঠিক আছে, তোমার এত চিন্তা করার দরকার নাই, তুমি আওয়ামী লীগও নিতে পারতেছো না, বিএনপিকেও নিতে পারতেছো না, তাহলে তুমি বরং প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক রেখে একটা পদ্ধতি তৈরি করো যেখানে একটা সলিউশন হয়। এখন কেউ চিন্তা করছেন যে সলিউশন না পালে সেনাবাহিনী নিজেরাই ক্ষমতায় চলে আসতে পারে যদি অবস্থা বেগতিক হয়। আর এই যে নির্বাচন হয়ে যাচ্ছে ডিসেম্বরে, জুনে, এইসব কথা, এগুলো অনেকেই এখন বিশ্বাস করছেন না, যাও তো নির্বাচন হয় কিনা। তো যাই হোক, এখন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বাস্তবিক জীবনে রাজনীতির প্রেক্ষাপটে একটি বড় একটি প্রতিষ্ঠান তারা, এবং তাদের চাওয়া নেওয়া চায় অনেক কিছু যায় আসে। তো যাই হোক, যারা যে দায়িত্ব পালন করেন না কেন, যাই সিদ্ধান্ত নেন না কেন, যাতে দেশের কল্যাণ হয়, দেশের মানুষ যাতে বিপাকে না পড়ে। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সফলতা কতটুকু অর্জন হলো? অথবা যদি পাল্টা প্রশ্ন তুলি, ভারতের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরাজয় কি আবারও ঘটলো? বিষয়টি হচ্ছে যে অনেক বেশি দেন দরবার, অনেক বেশি তদবির কিংবা আবেদনের মধ্য দিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই বৈঠক এবং তার আগের রাতে, বৃহস্পতিবার রাতে বিমস্টেক সম্মেলনে যে ডিনার, সেই ডিনারে দুজনের যে উপস্থিতি, নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, তাতে আমরা অবশ্যই এটুকু খেয়াল করেছি, দুজনের যে জেস্টার, দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স, তা সম্পূর্ণ বিপরীত। নিশ্চিতভাবে আমাদের প্রধান উপদেষ্টা বেশ হাস্যজ্জ্বল ছিলেন, থাকারই কথা, কিন্তু নরেন্দ্র মোদী বেশ গুরুগম্ভীর ভাব নিয়েছিলেন। এবং এটির মধ্য দিয়ে তিনি কি বার্তা দিলেন? তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তার প্রয়োজনে নয়, বাংলাদেশের অনেক বেশি আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এতে সাড়া দিয়েছেন। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অথবা প্রধান উপদেষ্টা, প্রেস সচিব যত কিছুই আমাদের কাছে সামনে তুলে ধরার চেষ্টা করুন না কেন, তাতে এটুকু প্রমাণিত হয়েছে শুধুমাত্র সৌজন্যতা রক্ষার জন্য, বাংলাদেশকে শেষমেশ একটি সম্মান দেখানোর জন্য নরেন্দ্র মোদী এই বৈঠকে বসেছেন।
এবং যদি বৈঠকে তিনি না বসতেন, সেই যে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে বৈঠকের একটি সম্ভাবনা কিংবা বাংলাদেশের প্রত্যাশা, পরবর্তী চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছেন নরেন্দ্র মোদী, আমাদের প্রধান উপদেষ্টা, সেখানেও কোনো ধরনের ভারতের সম্মতি না আসা, এবং পরবর্তীতে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে যে বৈঠকের বিষয়টি, সেখান থেকেও বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তার আভাস না পাওয়া ভারতের পক্ষ থেকে সবকিছু প্রমাণ করে যে এটি নরেন্দ্র মোদী কেবল সৌজন্যতা রক্ষা করেছেন। এবং যদি তিনি এটি না করতেন, আন্তর্জাতিক বিশ্বে সম্ভবত বরঞ্চ আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেখানোটা সহজ ছিল যে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে, দুই রাষ্ট্রের মধ্যে যে ধরনের সংকট বা সমস্যা রয়েছে তার সমাধানের জন্য বারবার বসতে চেয়েছিলাম। ভারত সেটিতে সাড়া দেয়নি। শেষমেশ নরেন্দ্র মোদী কিন্তু সেই অস্ত্র বেছে নিয়েছেন, বাংলাদেশের হাতে অস্ত্রটি তুলে দিতে চান। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, যে সমস্ত প্রতিবেদন আপনাদেরকে দেখানো হলো, যে সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ানো হলো, এই সমস্ত ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে? আসলে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে মানুষ যে সমস্ত কথা বলতেছে, এই সমস্ত কথাগুলোর কোনো ভিত্তি আছে বলে কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।